নমস্কার, শুভ সন্ধ্যা। আকাশ দর্পণে অনুষ্ঠান মুখোমুখি সাক্ষাৎকার নিয়ে এসে গেছে আপনাদের সম্মুখে এবং আমাদের সামনে আজকে যে বিশিষ্ট অতিথিকে পেয়ে গেছে আমাদের স্টুডিওতে, তিনি সুবিখ্যাত কবি সাহিত্যিক উত্তর পূর্বাঞ্চলের তথা সঙ্গীত শিল্পী মন্টুলাল আচার্যী মহোদয়কে। নমস্কার স্যার, কেমন লাগলো আজকে আমাদের এই মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে আপনার? খুব ভালো লেগেছে। আর প্রথমে আমি আকাশ দর্পণের কর্মকর্তা তথা সদস্যদের জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং পর্দার বাইরে যারা আছেন দর্শকবৃন্দ বা শ্রোতী মণ্ডলী, প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আর অনুষ্ঠান তো শুরু করার আগেই সবার প্রস্তুতি দেখেও ভালো লাগছে আমার। আর লামডিংয়ের মতো একটা জায়গাতে এই ধরনের একটা অনুষ্ঠান করা একটা বিরাট একটা ইসের ব্যাপার, মানে আনন্দের ব্যাপার বলতে হবে। আমাদের লামডিংয়ের মতো একটা গর্বের ব্যাপার আমাদের। আমি আকাশ দর্পণের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ স্যার। আমরা দর্শকের কাছে আপনার অনুষ্ঠান শুরু করার পূর্ব আপনার থেকে একটা খুব ছোট্ট একটা সঙ্গীত শুনতে চাই আমাদের দর্শকদের জন্য। ঠিক আছে, আমি একটা গান গাইছি। আমি এটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের বাঙালিদের। সেই সঙ্গীত দিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, সংসার যাবে মন কেড়ে জাগে না যখন প্রাণ, সংসার যাবে মন কেড়ে জাগে না যখন প্রাণ, কখনো হেরাত প্রাণবী তোমায় গাহিব সে তবু গান, সংসার যদি মন কেড়ে জাগে না যখন প্রাণ। অন্তর জামি ক্ষমসে আমার শূন্য মনের বৃথা উপর, পুষ্পবিহীন পূজায়োজন ভক্তিবিহীনতা, সংসার যদি মন কেড়ে জাগে না যখন প্রাণ, সংসার যদি মন কেড়ে জাগে না যখন প্রাণ। অপূর্ব সুন্দর স্যার, খুব সুন্দর। আমরা আমাদের আজকের অতিথির কণ্ঠে শুনতে পেলাম রবীন্দ্রসঙ্গীত, এবং আমাদের এই সঙ্গীতে যিনি আজকে তবলায় সঙ্গত দিচ্ছেন আমাদের সকলের সুপরিচিত আমাদের প্রিয় পিন্টুদা, বিশ্বজিৎ দার সাথে রয়েছে আমাদের। আমরা চলে যাচ্ছি আমাদের মুখোমুখি অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। স্যার, আপনার শৈশবকাল অর্থাৎ ছোটবেলাটা কেমন কেটেছিল? দেখুন, আমার শৈশব বলতে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের পরিবারটাই সঙ্গীতের পুরা। আমার বাবা খুব ভালো গান গাইতেন, আর আমার মাও গান গাইতেন খুব ভালো। আমার দাদা বড়দা সবাই পরিচিত সবাইই। আর বিশেষ করে বাবা হাই স্কুলে মাস্টারি করতেন, জনমুখ হাই স্কুলে যখন রবীন্দ্র জয়ন্তী হতো না, তখন আমি ছোট। ওই রবীন্দ্র জয়ন্তীতে আমি যখন যেতাম, তখন দেখতাম যে বাবা ওই রবীন্দ্র জয়ন্তীর ওপেনিং সংটা বাবাই করছেন। ওই সঙ্গীত মহলে, আমাদের ঘরের যে মহলটা পুরো সাংগীতিক মহল, ওই মহলে আমার জন্ম। গতিকে সঙ্গীতটা আমার এক জন্মসূত্রেই প্রাপ্ত আমার। তাছাড়া আর কাব্য বা কবিতা এইসব ধীরে ধীরে এসে গেছে কেমন যেন এগুলা। আর এই হলো আমার মানে কৈশোরটা। আপনার বিদ্যারম্ভ কোথা থেকে শুরু হয়েছিল? আমার বিদ্যা আরম্ভ যমুনামুখ রবীন্দ্র বিদ্যা মন্দিরে। আমার বাবা যেখানে মাস্টারি করতেন ওইখানটা আমার পড়াশোনা ওইখানেই।
আমি জানতে চাইবো আপনার থেকে যে মানে শৈশবকালে তো আমরা সকলেই যে একটা সময় থাকে খেলাধুলা নিয়ে বা বিভিন্ন সাংস্কৃতিক জগতের সাথে সাথে ক্রিয়া জগৎটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, তো সেরকম কিছু আপনার কোনো স্মৃতি মনে আছে কি, কোনো ঘটনা বা কিছু শৈশবকালে? না, খেলা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা তেমন নেই। খেলা টুকটাক তো খেলা খেলতামই, যেটা কৈশোর বয়সে যেটা হয়। কিন্তু আমার গান, মানে সাহিত্য, কবিতা চর্চা এইসব প্রতি আমার একটা বিরাট ঝুঁকি ছোট থেকে, একদম ছোটবেলা থেকে। আর কথা প্রসঙ্গে বলি, একেবারে ছোটবেলা আমি কিন্তু রবীন্দ্রনাথকে দারুণ হিংসা করতাম, দারুণ হিংসা করতাম। রবীন্দ্রনাথকে আমি সহ্য করতে পারতাম না। কি করে বলি, রবীন্দ্রনাথ যে ছড়াগুলো লিখতেন, মানে যে যেমন জল পড়ে পাতা নড়ে, পাগলা পাগলা হাতির মাথা নড়ে, এই যে কবিতাগুলো, এইসব কবিতাগুলো না আমাকে দারুণ জ্বালাতন করতো। আমি ওই রবীন্দ্রনাথকে টপকে আরো ভালো কবিতা লিখবো, ছন্দের কবিতা লিখবো, এটা আমার মাথার মধ্যে তখন ঢুকে গেছিল আমার। আমি দারুণভাবে হিংসা করতাম, রবীন্দ্রনাথ থেকে আমি ভালো কবি হব। তখন মানে তারপরে ধীরে ধীরে বড় হয়ে জানতে পারলাম যে রবীন্দ্রনাথ বিরাট সমুদ্র, আমার মতো এক ফোঁটা জল দিয়ে তো ওনাকে আর মাপা যায় না। কিন্তু রবীন্দ্রনাথকে অনুকরণ করি, ওনার পদানুসরণ করি, কিন্তু আমি অনেক কবিতা লিখেছি, অনেক কবিতা, যেটা আমি হয়তো আলোচনার প্রসঙ্গে যদি আসি আমি বলবো। অবশ্যই স্যার, আমি জানার চেষ্টা করবো আপনার থেকে যে এত সুন্দর কথা যে আপনার মানে জন্মগত বা আপনার পুরো পারিবারিক দিকটাই সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত ছিল। তো আপনার কয় ভাই বোন ছিলেন, বা আপনাদের পরিবারের কারা কারা সঙ্গীত জগৎ নিয়ে ছিল, বা বললে খুব ভালো হয় আমার দর্শকদের জন্য। আমাদের পরিবারে আমরা 4 ভাই 3 বোন। আমাদের, আমি ভাইদের মধ্যে আমি সবার ছোট। আর আমার দাদারা প্রত্যেকে গান গাইতেন। আমার দাদা বড়দা সদ্য প্রয়াত মানিকলাল আছে, আমার দাদারা 3 ভাই দাদাই মারা গেছেন, আমি শুধু জীবিত এখনো আছি। তো দাদারা প্রত্যেকেই গান গাইতেন, আর তাদের গলাও ছিল অপূর্ব গলা। আর আমার থেকে ভালো গল্প ছিল আমি বলতে পারি, আমার থেকে দারুণ কণ্ঠ ছিল ওনাদের। ওই দাদাদের থেকে আমি পাওয়ার, আমি প্রথম আমার দিদি শেফালি আচার্য ওনার নাম, ওনার থেকে আমি, ওনাকে যখন বড়দা শেখাতো গান, উনি উঠে গেলেই আমি গিয়ে বসতাম হারমোনিয়ামটা নিয়ে। ওই করে আমাদের গানের জগতে আসা আমার আর কি। খুব সুন্দর স্যার। আমি জানতে চাইবো যে আপনার গানের জগতের সাথে সাথে যেহেতু আপনি মানে আবৃত্তিকারও, তো মানে আবৃত্তিটা আপনার কিভাবে আসলো? আবৃত্তি নয়, আবৃত্তি নয়, আমি কবিতা লিখি। অবশ্যই স্যার, মাফ করবেন, কবিতাটা আপনি কিভাবে মানে শুরু করলেন, মানে কবিতার জীবনটা আপনার কিভাবে শুরু হয়েছে? কবিতা, এই যে বলছি না আমি রবীন্দ্রনাথকে হিংসা করি, আমার কবিতার সৃষ্টি আমার। আমি ছোটবেলা থেকে ছন্দের উপর বিরাট একটা আমার দখল ছিল। আমি ছন্দের প্রতি আমি খুব আকৃষ্ট হই, ছন্দের প্রতি। যে আমার বাবা ছিলেন মানে বাংলা শিক্ষক, সংস্কৃত শিক্ষক, তো ওনার থেকে অনেকটা আমি অনুপ্রেরণা পেয়েছিলাম। যেমন এই যে কতগুলো কবি লাইন আছে, যেমন অপিনিহিতি, শব্দের মধ্যে ই বা উ ডাকিয়া পূর্ব হইতে উচ্চারণ করিবার প্রবণতাকে অপিনিহিতি বলে। এটা আমার বাবার মুখে তখন স্কুলেই শোনা, কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে। যেমন আজি, আইজ, কালি, কাইল, এই টাইপের এই ছন্দগুলো পরবর্তীকালে আমার মধ্যে দারুণ প্রভাব ফেলে। আমি ওই ছন্দ দিয়েই আমি কবিতা লেখা শুরু করি। তারপর আমার প্রথম কবিতা, তখন বোধহয় ক্লাস 2 বা 3-তে পড়ি, তখন একটা কবিতা আমি লিখি, ছোট্ট কবিতা, 8 লাইনের কবিতা ছিল এটা। কবিতাটা না, আমি, আমার বাবা পেপার পড়তেন, যুগান্তর, ওই যুগান্তরের মধ্যে একটা পেয়েছিলাম, বিজ্ঞাপন পেয়েছিলাম যে কবিতা পাঠানোর জন্য আহ্বান করেছিল কলকাতা থেকে। আমি ওই ঠিকানাটা নিয়ে ওই বয়সে আমি ওই কবিতাটাকে ওখানে পাঠিয়েছিলাম। তারপর তো আসে না, দিন যায়, ক্ষণ যায়, আমার মনের সেই তীব্র বাসনা পূরণ হয় না। প্রায় 6 মাস পরে হঠাৎ দেখি বাবা একখানা বই নিয়ে হাজির, এসে বলছে কি, আমাকে বলে না, মাকে বলছে যে তোমার ছেলে গোল্লায় গেল। এই ব্যাপার। মা বলছে কেন? বলছে ও কবি হয়ে গেছে, দেখো ওই কবিতা তার ছাপিয়েছে কলকাতা থেকে। এই আমার ওই কবিতাটা আমি বারবার, 1000 বার পড়েছি, কত উৎসাহ নিয়ে, যে এই কবিতাটা আমার প্রথম ছাপা কবিতা।
স্যার যেহেতু আপনি আপনার জীবনের প্রথম ছাপানো কবিতা কথাটা বললেন, তো আমাদের দর্শকের কাছে অনুরোধ করব, যদি মনে থাকে যে 2-3টা লাইন আপনি কবিতাটা বলেন তো খুব আনন্দিত হবো আমরা। পত্রিকাটার নাম ছিল রূপসী। কবিতাটা মানে পুরোপুরি এখন আমার লেখা, তবু বলছি আমি। এই ছিল মনে তোমাদের শোনে, রূপসীর পাশে বসে হাতে হাত ধরে এক প্রাণে যায় মিশে, কিন্তু দেখি ভাই রয়েছে সে তাই দূর সুদূরের বেড়া, কচি কালির দোষ দ্বিধাহ সংকোচ বন উপবনে ঘেরা, লিপিখানা ভাই পাঠালাম তাই বাঁধিয়া ছন্দের সেতু, অজানার দেশে উদাসীর বেশে আমি এক ধূমকেতু। খুব সুন্দর, খুব সুন্দর স্যার। আচ্ছা, আমি জানতে চাইবো আপনার থেকে যে আমাদের যে প্রত্যেকটা মানে শৈশবকালের পরে যে পরবর্তী সময়টা, এই সময়টা আপনার কিভাবে কেটেছিল সাংস্কৃতিক জগতের মাধ্যম দিয়ে, বলুন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাদের একজন শিক্ষিকা, নাম শ্রীমতী মায়া চক্রবর্তী, উনি একদিন এসে বললেন, দেখ যে আন্তর্জেলা কম্পিটিশন হচ্ছে, সঙ্গীত কম্পিটিশন, ওইখানে আমি তোর নাম দিয়ে দিয়েছি। আরে আমি তো তখন কিচ্ছুই জানি না। তারপর 2টা গান ঠিক করে আমি আমাদের যমুনাপুর থেকে কামপুর কলেজে আমাদের কম্পিটিশনটা, ওইখানে গিয়ে গান করে আমরা চলে আসছি। তার কদিন পরে জানলাম যে আমি দুটোতেই ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ পেয়েছি, দুটোতেই। এটা আমার সঙ্গীতের প্রথম ধাপ, এবং ওর থেকে আমি ক্রমান্বয়ে আমার অগ্রগতি চলছে। জানি না কতটুকু পৌঁছতে পেরেছি। অবশ্যই স্যার, আপনি অনেক উপরেই আছেন এবং আপনাকে আমরা সকলে শ্রদ্ধা করি। আমাদের বিরতির সময় হয়ে গেছে, কিন্তু বিরতি যাওয়ার পূর্বে আমরা ছোট্ট একটা গান শুনতে যাবো স্যার আপনার থেকে আমাদের দর্শকদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রিয় শিল্পী মান্না দে, আমি শ্রদ্ধেয় মান্না দের একটা গান গাইছি। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর পানে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আরে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জোড়া, আয় রে ছুটে আরে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই গো জোড়া, হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। খুব সুন্দর মান্নাদের আমরা একটা সঙ্গীত শুনতে পেলাম আজকে আমাদের বিশিষ্ট অতিথি কণ্ঠে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। গাইতে ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ।
আসলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান মুখোমুখি সাক্ষাৎকার নিয়ে। আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন মন্টুরা আচার্য মহোদয়, ওনার সঙ্গে আমরা আরো কিছু কথা জিজ্ঞাসা করে নেব। স্যার, কি বলবেন আগেরকার সাংস্কৃতিক জগৎ যে পরিবেশটা বা এখনকার সাংস্কৃতিক জগতের পরিবেশটার মধ্যে আপনি কতটুকু পার্থক্য লক্ষ্য করছেন? পার্থক্য তো আছেই, তবে এটা না পরিবেশের উপর, পরিবেশ পরিস্থিতির উপর এই পরিবর্তনটা আসে, এতে করার কিছু নেই। আগের থেকে ডেভেলপ হয়েছে অনেক কিছু ডেভেলপ হয়েছে, এটা মানতে হবে। দেখা যায় সাংস্কৃতিক জগৎ যদিও আমাদের অনেক উন্নত মানের, কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত এই বিভিন্ন রকমই নাটক বলি বা বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাই, তবলা লহরা কম্পিটিশন, এইসব দিকে অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে ক্যান্ডিডেট কিছু পাওয়া যাচ্ছে না বা অনেক কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেটা নিয়ে কি বলবেন আপনি? না না, এটা তো আমি বলছি না যে পরিবর্তনশীল এই পৃথিবী, সবকিছু পরিবর্তন হয়। এখন আগে মানে পরিস্থিতি আর এখন পরিস্থিতির মধ্যে দিনরাত তফাৎ। কাজে এখন বললাম না, ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা জিনিস। এখন ট্র্যাকে সবাই গান গাইছে, কেউ হারমোনিয়াম বাজাতে চাইছে না। সময়ের এটা সময়ের দান, সময়কে আমার স্বীকার করতেই হবে। লুপ্ত হবে না, এটা চলবেই। যারা ভালো বাজানো তারা তো থাকবেই, যারা একনিষ্ঠভাবে শিল্প সাধনা করবে তাদের স্বীকৃতি তারা পাবেই। অবশ্যই স্যার। আমাদের জানা অনুসারে আপনি বিভিন্ন ধরনের ক্যাসেট বের করেছেন বা বিভিন্ন ধরনের ক্যাসেটের সাথে আপনি গান করেছেন। তো আপনি বলতে পারবেন আপনি মানে কি কি ক্যাসেটে গান করেছেন? ক্যাসেট বলতে আমার না, আসামের যে রূপকবি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, আমাদের জ্যোতিসঙ্গীত, যেটা আমরা জ্যোতিসঙ্গীত বলে যেটা প্রচলিত, এই প্রচলিত প্রায় অনেকগুলো গানের আমি সুরারোপ করেছিলাম তখন, প্রায় 1991-এ আমার কয়েকটা ক্যাসেটও বেরিয়েছিল। ওই ক্যাসেট থেকে যদি আমি একটা গান শোনাই। অবশ্যই আমরা আপনার জন্য একটা গান শোনার জন্য অস্থির হয়ে আছে এবং দর্শকদের কাছে অনুরোধ করবো আপনি ছোট্ট একটা সঙ্গীত শোনানোর জন্য। সেই জ্যোতিসঙ্গীতের প্রথম ক্যাসেটটা ছিল জ্যোতির্ধ্বনি। ওই জ্যোতির্ধ্বনির একটা গান আমি গাইছি তখন। ওই ক্যাসেটটা আমারই কণ্ঠ ছিল গান। মোরে খুনরে গাও, মোরে খুনরে গাও, তোর ধাননি তোর বননি বর ভাল পাওয়াই, বর ভাল পাও। মোরে খুনরে গাও, মোরে খুনরে তোর ধাননি তোর বননি বর ভাল পাওয়াই, বর ভাল পাও। আকাশ জুড়ে খুনর তোরা, মাটিও খুনতে সরা, বুক মর মরে ভরা। আকাশ জুড়ে খুনর তোরা, মাটিও খুনতে সরা, বুক মর মরে ভরা। তোর খুনে হালদিয়া ফুলা করিও ডরা, বর ভাল পাও ময়, বর ভাল পাও ময়, বর ভাল পাও। মোরে খুনরে গাও, মোরে খুনরে গাও, তোর ধাননি তোর বননি বর ভাল পাও ময়, বর ভাল পাও। মোরে খুনরে গাও, মোরে খুনরে গাও, মোরে খুনরে গাও। অসাধারণ এক সঙ্গীত শুনতে পেলাম আমরা আমাদের আজকের অতিথির কণ্ঠে। আমরা স্যারের কাছে জিজ্ঞাসা করবো আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যে স্যার জীবনে প্রত্যেকটা পদে পদে যখন আপনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন বা বিভিন্ন যে কোনো ছোট
ছোটবেলা থেকে নিয়ে এখনো অবধি কোনো যদি স্মৃতি থাকে, স্মরণীয় স্মৃতি থাকে, তো আমার দর্শকদের মাঝে আপনি বলতে পারেন। স্মৃতি বলতে এসব তো অভিজ্ঞতা ধীরে ধীরে যেটা অর্জন করা হয়। ছোটবেলা থেকেই তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি না। তাই গান, আর আমি তো বলছি আমরা যে তখনকার সুযোগ আর এখন সুযোগের মধ্যে দিন রাত তফাৎ। তখন যেই সুযোগ ছিল না আমাদের মধ্যে, আমরা একটা গানের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতাম। আর এখন আমরা ট্রেকের মাধ্যমে গান গাইতে পারছি। এখন তো বেশি কষ্ট করতে হয় না কারোই, কিন্তু ওইটুকুই কষ্ট লাগে যখন গান গাইতে বসি। আর আগে আমরা যেমন কষ্ট করেছি, আর এখনকার ছেলে মেয়েদের যা দেখি, ওদের সেই কষ্টের কোনো কষ্ট করতে তারা রাজি না। সাধারণ ট্র্যাকের মধ্যে ওরা গান গাইতে পারে সোজা, যেটা সহজ হয়ে গেছে এখন। ওইটুকুই তখন কষ্ট হয় আমাদের, যে আমরা কত কষ্ট করে শিখেছি। আপনার জীবনে এমন কোনো স্মৃতি রয়েছে কি, মানে কোনো কিছু যেটা স্মরণীয় কোনো স্মৃতি? আমার জীবনে অনেক কিছুই স্মরণীয়। যেমন আমি জ্যোতিপ্রসাদের যে অনেকগুলো গানের সুরারোপ করেছি তখন 90-তে, ওইটা একটা আমার স্মরণীয় দিন। যে আমি আসাম প্রকাশন পরিষদ থেকে, আসাম গভর্নমেন্ট থেকে মানে অনুমোদন পেয়ে আমি গানগুলো করেছিলাম। অনেকগুলো গানের 3টা ক্যাসেট বেরিয়েছিল আমার, জ্যোতিধ্বনি, পৌতের জ্যোতি, জ্যোতিশিখা। এরপরে অনেকগুলো নাটকও লিখেছি আমি, অনেক নাটক করি, মানে নিজে পরিচালনাও করেছি গানটাতে, সবাই জানেন। তারপরে গেছে আমার অনেকগুলো ক্যাসেট বেরিয়েছে, আমার গানের ক্যাসেট, আমার আধুনিক গানের ক্যাসেট। তারপরে আমার আর সাথে বিশেষ করে শীতলা গীতি যেগুলো আমি লিখেছিলাম, আমাদের শীতলা মায়ের পাঁচালিও লিখেছি আমি, ইতিবৃত্ত যেটা বলে, ইতিবৃত্ত লিখেছি। আর শীতলা মায়ের উপর অনেকগুলো গানও লিখেছি আমি। আর অসংখ্য গান লিখেছি, অনেকগুলো গানের ক্যাসেট, অনেক ক্যাসেট আছে আমার। তারপরে কবিতার ক্যাসেট আছে, যেটা যে অনেক নামি দামি সুনামি কবিতা বাচিক শিল্পীরা আমার এখানে আমার কবিতা পাঠ করেছেন। ওনারা আমার কবিতাকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছেন ওনারা। এটুকুই আমার পুরনো স্মৃতি। যেহেতু আপনি শীতলা গীতির কথা বললেন, তো সবাই জানেন আমাদের লামডিং এর সুপ্রসিদ্ধ ঐতিহ্যময় লামডিং শীতলা বাড়ি, যেখানে ওনারই সুর দেওয়া বা ওনারই লেখা সেই গানগুলো হয়ে থাকে। তো স্যার একটা অনুরোধ করবো, আপনি যদি শীতলা গীতি আমাদেরকে ছোট্ট করে শোনান তো আমরা খুব কৃতজ্ঞ হব আপনার কাছে। আচ্ছা, এর আগে আমি বলি, আমি না অসমিয়া এবং বাংলার মধ্যে একটা সম্প্রীতি রক্ষার জন্য একটা চেষ্টা করেছিলাম অনেক। ওর মধ্যে মানে অসমিয়া আর বাংলা গান, লোকগীতি, ভাটিলি, আমাদের ভাটিলি গানকে অসমিয়ার মধ্যে যে প্রচলন করা বা দুইটা সংস্কৃতিকে মিলানোর যে একটা প্রয়াস করেছিলাম, ওর উপরে একটা ছোট্ট গান আমি গাইছি। হ্যাঁ, অখমিয়ার চকুর মণি, অখমিয়ার চকুর মণি, বুকুৰে পৰাণ লৈ তোৰ মাজত জীৱন আমাৰ, লৈ তোৰ মাজত প্ৰাণ, লৈ তোৰ মাজত জীৱন আমাৰ, লৈ তোৰ মাজত প্ৰাণ। অসমীয়াৰ চকুৰ মণি, অসমীয়াৰ চকুৰ মণি, বুকুৰে পৰাণ লৈ তোৰ মাজত জীৱন আমাৰ, লৈ তোৰ মাজত প্ৰাণ। লৈ তোৰ পানী মোজাৰ বৈ যায়, লৈ পৰিয়া লৈ তোৰ পানী মোজাৰ বৈ যায়, কলক কলক পানীৰ সোঁতে, কলক কলক পানীৰ সোঁতে,
গাই জীবনের গান লইয়ে তোর মাঝত জীবন আমার লইয়ে তোর মাঝত প্রাণ লইয়ে তোর মাঝত জীবন আমার লইয়ে তোর মাঝত প্রাণ। অসাধারণ শুনতে পেলাম একটা সঙ্গীত। আমরা নীল ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। গাইতে ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। ফিরে আসলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নিয়ে। আমরা স্যারের থেকে জিজ্ঞাসা করব বা জানতে চাইবো যে প্রত্যেকটা মানুষের জীবনে যে আমাদের স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে আসা হয়, তো যেহেতু আপনি সাংস্কৃতিক জগৎ অর্থাৎ সঙ্গীত জগৎ নিয়ে চর্চায় ছিলেন বা সঙ্গীত বিভিন্ন অনুষ্ঠান করেছেন, তো দেখা যায় যে আমরা যখন স্কুল লাইফটা শেষ করে কলেজ লাইফে আসি, তো এই সঙ্গীত মাহলটাকে অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে নিয়ে থাকে। এই নিয়ে আপনার কোনো স্মৃতি রয়েছে কি? হ্যাঁ, আমাদের সঙ্গীত জীবনে আসার পর অনেকগুলো স্মৃতি তো আমার মনের মধ্যে আছে। তার মধ্যে একটা বিশেষ ছিল, আমরা একটা জায়গাতে প্রোগ্রাম করতে গেছিলাম। প্রোগ্রাম করতে গিয়ে ওইখানে খুব সম্মান দিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। ওইখানটাতে রাত্রে পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা বেজে গেছে আমাদের ওইখানটা প্রোগ্রাম করতে গিয়ে। তাও কি হারমোনিয়াম হাতে নিয়ে, তবলা কাঁধে নিয়ে ঠিক এইভাবে আমরা গেছি ওইখানটাতে। কিন্তু প্রচুর লোক সমাগম ওইখানটাতে প্রোগ্রাম দেখার জন্য। অবশ্যই স্যার, এইসব স্মৃতিগুলো আমাদের সত্যি মানে চিরস্মরণীয় হয়ে থাকে প্রত্যেকজন মানুষের জীবনেই, যে প্রত্যেকটা স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকে। এই শীতলা গীতি নিয়ে আপনি একটা যদি গান করেন আমাদের দর্শকদের জন্য, আর এই শীতলা গীতি নিয়ে যদি কোনো স্মরণীয় কিছু ঘটনা থাকে তো আপনি বলতে পারেন। এবং আমাদের অনুষ্ঠানে এটা শেষ গান, যেহেতু আমাদের সময়ের খুব অল্প সময়, তো আমরা স্যারের কাছে অনুরোধ করবো শীতলা গীতি একটা করে শোনানোর জন্য আমাদের দর্শকদের কাছে। আচ্ছা, শীতলা গীতি নিয়ে, শীতলা গীতি আমি রচনা করছি 2014-এ। এর একটা ইতিহাস আছে, আমি বলছি কথাটা হচ্ছে, আমার না মনে মনে অনেকদিন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি শীতলা মন্দির নিয়ে, শীতলা মায়া নিয়ে কতগুলো গান লিখি বা শীতলা গান রচনা করি। এই মনোবাসনা নিয়ে অনেকদিন আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল, কিন্তু তার প্রকাশ করতে পারিনি কারোর কাছে আমার। সেদিন 2014-তে শীতলা পূজা উপলক্ষে একটা মিটিং চলছিল ওইখানটাতে। তখন স্বপন করছিলেন এমএলএ আমাদের লামডিং। ওইখানে পৌঁছার পরে আমি ওই মিটিংয়ের মধ্যে উত্থাপন করি যে আমি যদি কয়েকটা গান লিখি মায়ের নামে, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? স্বপনদার সাথে সাথে উঠে বলছেন যে আমি কিন্তু দেখুন, আমি আজকে দীর্ঘদিন ধরে আমি এটার কথা ভাবছিলাম যে কোনো শিল্পী যদি আমার কাছে আসে এই ব্যাপারটা নিয়ে, আমি অত্যন্ত আনন্দিত হব এবং সাগ্রহে আমি এই প্রচেষ্টায় আমার জানাবো, সহমত জানাবো। তো আপনি যখন বলছেন আমি কৃতার্থ, আপনি মায়ের গান চর্চা করুন, শুরু করুন, আমি যত টাকা লাগে মন্দির কমিটি থেকে দেবো। ওনারাই ওদের প্রচেষ্টায়, আমাদের জয় চক্রবর্তীর সহযোগিতায়, ওর উপর সঙ্গীত পরিচালনাও ছিল, আমরা ক্যাসেটটা বের করি, শীতলা মায়ের ক্যাসেট। এই ক্যাসেটটা এটা গর্ব করেই বলতে পারি, শুধু আমাদের লামডিং না, এটা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি আমেরিকাতে ওই গানটা শুনেছি। আমি আন্দামানে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তোর গান এখানে বাজছে, শীতলা মায়ের গান। আমার গান নয়, শীতলা মায়ের গান। আর বাংলাদেশে তো চলছেই। তো এটা আমাদের একটা লামডিংয়ের জন্য আমি গর্ব মনে করি। আর এই একটা গানে আমি শোনাচ্ছি।
ক্যাসেটের মতো গাইতে পারবো না, জয় চক্রবর্তী যেভাবে গেয়েছেন, আমি আমার মতে গেছে, আমার সুরের মতো। জগত জননী শীতলা বরা ভয় দায়িনী ত্রিলোক পালিনী অন্তর বাসিনী মা জাগো মা, জাগো মা, জাগো মা, জগত জননী শীতলা বরা ভয় ত্রিলোক পালিনী অন্তর বাসিনী মা জাগো মা, জাগো মা, জাগো মা, জগত জননী শীতলা। সুর নর কিন্নর অসুর দলনী, সুর নর কিন্নর অসুর দলনী তুমি মা দুর্গা দুর্গতি নাশিনী, সুর নর কিন্নর অসুর দলনী তুমি মা দুর্গা দুর্গতি নাশিনী, কামাখ্যা বরদানী পর্বত বাসিনী, কামাখ্যা বরদানী পর্বত বাসিনী সর্বমঙ্গল নারায়ণী, সর্বনারায়ণ নারায়ণী, জাগো মা, জাগো মা, জাগো মা, জগত জননী শীতলা বরা ভয় দায়িনী ত্রিলোক পালিনী অন্তর বাসিনী মা জাগো মা, জাগো মা, জাগো মা, জগত জননী শীতলা, জগত জননী শীতলা, জগত জননী শীতলা। অপূর্ব শীতলা গীতি শুনতে পেলাম স্যারের কণ্ঠে আমরা। খুব সুন্দর একটা পবিত্র একটা যে পরিবেশ, যদিও সঙ্গীত নিয়ে আছি অবভিয়াসলি পবিত্র পরিবেশে, কিন্তু মা শীতলার গানটা শুনে সত্যি একটা আধ্যাত্মিক জগতে মনে হয় প্রবেশ করেছি মতো লাগছে আমাদের। আমরা সময়ের অভাবে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের আজকে যিনি রয়েছেন বিশিষ্ট অতিথি মন্টুলাল আচার্য মহোদয়, ওনার মূল্যবান সময় আমাদের আকাশ দর্পণকে দেওয়ার জন্য আকাশ দর্পণের পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার স্যার আপনার জন্য। আমি আকাশ দর্পণের এই পরিবারের সমস্ত সদস্যকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের আকাশ দর্পণ টিভি পর্দা এবং আকাশ দর্পণ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আমাদের এই অনুষ্ঠান আমরা সরাসরি নিয়ে আসবো আপনাদের কাছে এবং আপনাদের কাছে পৌঁছে যাবে আকাশ দর্পণের এই সাক্ষাৎকার অনুষ্ঠান। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।